সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রোলিং মিলস কোম্পানি প্রাইভেট লিমিটেড বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, সে সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা যে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আসুন পরিচিত হই তাদের সাথে। আমার সাথে আছেন ফখরুল ইমাম, মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৮ এবং একই সাথে প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। এবং আমাদের সাথে আছেন শহীদুল হক মামা, যুদ্ধকালীন গেরিলা কমান্ড বাহিনী মামা গ্রুপের গেরিলা বাহিনীর প্রধান এবং একই সাথে সুইডেন প্রবাসী। আমি প্রথমেই যাব শহীদুল হক মামা। আজকের আমাদের প্রতিপাদ্যের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন অগ্রগতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন। 1971 সালে আমরা যে মহান মুক্তিযুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন, 30 লক্ষ শহীদের বিনিময়ে একটি দেশ আপনারা পেয়েছেন, লাল সবুজের পতাকা। এতটি বছর পরেও কি আমরা প্রতিটি জায়গায় কি সেই মুক্তিযুদ্ধ চেতনাকে বাস্তবায়ন করতে পেরেছি? শহীদুল হক মামা। ধন্যবাদ। আজকে একটা চমৎকার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বাঙালির জীবনে, বাংলাদেশের ইতিহাসে এই ঐতিহাসিক 7ই জুন সে বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আপনার এই চমৎকার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। 7ই জুনই বাংলাদেশের পাকিস্তান এই দুঃশাসন, সামরিক শাসন, শোষণের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্পষ্ট তার কর্মসূচি দিয়েছিলেন, যেটা 6 দফা নামে পরিচিত। এই 6 দফাকে সামনে রেখেই আমাদের আন্দোলন হলো 63 সনের 7ই জুন হরতাল, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন। তার পরবর্তীতে আমরা চলে গেলাম মহান মুক্তিযুদ্ধ 71-এ, এবং সেই ডাকটা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, ঝাঁপিয়ে পড়ো। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এই যে 52, তারপরে 62 হামিদুর রহমান শিক্ষা কমিশনের নীতির বিরুদ্ধে, তারপরে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে, এখান থেকে করলাম আমাদের যাত্রা এবং যুদ্ধ শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি ঘটেছিল সেই 72-এর 31 জানুয়ারি। 16 ডিসেম্বর তো সবাই জানে হানাদার বাহিনীর আত্মসমর্পণ করেছিল। মিরপুর ছিল ব্যতিক্রম। এখানে হানাদার বাহিনী, এই জামাত, এই রাজাকার, আলবদর, এই বাংলাদেশ বিরোধীরা তারা ঐক্যবদ্ধ হয়ে বলেছিল 9 মাসে তোমরা বাংলাদেশ বানিয়েছো, এটাকে আমরা দ্বিতীয়বার আবার পাকিস্তান বানাবো। যে কারণে শহীদরা এই 71-এ তাদেরকে শ্রদ্ধা জানায়, কিন্তু পরবর্তী 31শে জানুয়ারি এই মিরপুর মুক্ত করতে গিয়ে প্রখ্যাত চিত্র পরিচালক, উপন্যাসিক জহির রাহানকে জীবন দিতে হলো, এসপি লোদিকে জীবন দিতে হলো, তারপরে কবি মেহেরুন্নেসাকে জীবন দিতে হলো, অসংখ্য 3 কোম্পানি বেঙ্গালুরু জীবন দিতে হলো। শহীদুল হক মামা, আমি একটু বিষয় যোগ করতে চাচ্ছি যে আসলে আপনি বঙ্গবন্ধুর অনেক সহচর্য ছিলেন প্রতিটি মুহূর্তে আর কি, যে আসলে যে স্বপ্ন নিয়ে আপনারা একটি দেশ পেয়েছেন, যে সেটা কি আসলে কি আপনারা সেই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেটা কি আমরা আসলে কি এখনো গড়তে পেরেছি কিনা? আমার একটু যদি আপনি বিষয়টি বলেন। চমৎকার প্রশ্ন। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, উনি নিজেই বলে গেছেন সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ চাই। তো আমাদের এই ত্যাগ, তিতিক্ষা, 30 লক্ষ শহীদের রক্ত রঞ্জিত যে বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, জলা সুফলা শস্য শ্যামল বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে বাস্তবায়নের জন্য। কিন্তু বঙ্গবন্ধু এই সোনার বাংলা গড়তে গিয়ে উনি জীবন দিয়ে গেলেন। উনি বলে গেছেন সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ চাই। মাননীয় সংসদ সদস্য, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন একজন সংসদ সদস্য? আমাদের আজকে প্রতিপাদ্য বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি আমরা উন্নয়নের জন্য? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা 71 সাল থেকেই আমরা যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি চেতনা ছিল, কিভাবে যুদ্ধ করেছিলাম, কেনই বা যুদ্ধ করেছিলাম, এগুলো গভীরভাবে দেখতে গেলে কি বা পাচ্ছি, প্রাপ্তি আর চাওয়ার মধ্যে অনেক ফারাক। কারণ সোনার বাংলা এটা একটা অনেক বড় জিনিস। সেখানে কোনো লোকের
কোনো লোকের, সব লোক আপনার গণতান্ত্রিক উপায়ে থাকবে দেশে, কারো উপর কোনো অত্যাচার হবে না, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, এগুলোই ছিল সোনার বাংলা বা মুক্তিযুদ্ধের চেতনার একটা দিক। 43 বছর স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ গঠন হয়েছে, এর মধ্যে আমরা এগুলার হয়তো কিছু বাস্তবায়ন হয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তি এখনো হয়নি। আচ্ছা, এখনো সমাজে আপনার দুর্নীতিবাজ এবং সন্ত্রাসের পায়তারা আমরা দেখতে পাই। আচ্ছা, আমার মনে হয় আমরা যদি এটাকে সবাই মিলে চেষ্টা করি এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করি, হয়তোবা কোনো একদিন আমরা এই চেতনাকে বাস্তবায়িত করতে পারবো। আচ্ছা, শহীদুল হক মামা, আপনার বিভিন্ন সময় আমরা একটি কথা শুনে থাকি মিডিয়াতে, আপনারা বিভিন্ন সময় দেখি টেলিভিশন পত্রিকা বলছেন যে মুক্তিযোদ্ধারা, অনেক মুক্তিযোদ্ধা এখনো তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার সেটা পাচ্ছে না, বা দেশের জন্য আপনারা যে জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন আজকে যুদ্ধ করে, কিন্তু একটি আক্ষেপ কিন্তু মনে হয় আপনাদের ভিতর সবসময়, আপনার ভিতরে আমি বিভিন্ন মিডিয়াতে আমি দেখেছি রয়ে গেছে। আসলে কেন মামা? বাংলাদেশের যিনি রূপকার, বাংলাদেশের যিনি স্থপতি, যার জীবন যৌবনের সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ, তাকে জীবন দিতে হলো বড় নির্মম ভাবে, তার গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিল। আবার একইভাবে যদি আমরা বলি যে বাংলাদেশের এই যুদ্ধে যারা অবদান রেখেছিলেন, যারা বীরোত্তম খেতাবে যারা ভূষিত হয়েছিলেন, তাদেরকে দেখেছি করুণ মৃত্যু। আমি কর্নেল তাহেরের কথা বলবো, তাকে ফাঁসিতে ঝুলতে হলো বীরোত্তম খেতাব নিয়ে। আমি দেখেছি খালেদ মোশাররফের মতো সাহসী যোদ্ধা বীরোত্তম, কর্নেল হায়দারের মতো সাহসী যোদ্ধা বীরোত্তম, কর্নেল হুদার মতো সাহসী যোদ্ধা বীরোত্তম, তাদেরকে কুকুর বিলারের মতো মেরে রাস্তা ফেলে দিয়েছিল। আচ্ছা, পৃথিবীর কোথাও আপনি পাবেন না যারা এত বড় খেতাবে যারা ভূষিত, তাদের জন্য ফাঁসি এবং তাদেরকে সাধারণ ক্ষমাও করে নাই। অথচ যারা বাংলাদেশই চাই নাই, যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, জাতিসংঘে গিয়ে বলেছে 25শে মার্চ একটি বুলেটের শব্দ পাই নাই, আমি একটা লাশ আমার চোখে পড়ে নাই, অথচ তারা জাতীয় পতাকা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, বিভিন্ন মন্ত্রী হয়েছে। এই 30 লক্ষ শহীদের রক্তের যে পতাকে অবমাননা করেছে, যে দল তাদেরকে ক্ষমা চাই বসিয়েছিল, তাদের নিন্দা করেছি, করে যাব। এবং যুদ্ধ অপরাধীরা 71-এ যে জেনোসাইড করেছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তার যাত্রা শুরু হয়েছিল কুখ্যাত এই কসাই কাদের মোল্লার এই ফাঁসি কার্যকরের ভিতর দিয়ে। আমরা জানি যেটা বলছে শহীদুল হক মামা, আসলে প্রতিটা ক্ষেত্রে আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনাকে বাস্তবায়ন করতে হবে, আমাদের দেশকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য আর কি। আমরা পারছি কতটুকু সেটা জানি না, কিন্তু আপনি একজন সংসদ সদস্য হিসেবে আপনি যদি বলেন যে আসলে কি করা দরকার, আসলে প্রতিটা ক্ষেত্রে আমাদের মুক্তি চেতনাকে বাস্তবায়ন করতে হলে এটা কি আসলে সম্ভব কিনা আদৌ? অবশ্যই সম্ভব। আচ্ছা, সম্ভব, কারণ আমরা তো দেশ তো এগুচ্ছে, পিছাচ্ছে না। দেখেন নিশ্চিত গত 5 বছরে আমাদের জিডিপি গ্রোথ যেটা, সেটা 5% থেকে আরম্ভ করে 5.5, 6 এবং 6 এর উপরেও গেছে। এটা হলো ইন্ডিকেটর দেশ এগুচ্ছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, এবং দেশ যেভাবে অগ্রসর হয় তার একটা ইন্ডিকেটর। এবং এবছর বাজেটে আমরা লক্ষ্য করেছি যে আমাদের 7.3 মানে 7.3 ওনারা লক্ষ্যমাত্রা ধরেছেন। যদিও বাজেট সম্বন্ধে বলতে হয় যে এটা বিরাট বাজেট, এটা বাস্তবায়ন করা কতদূর সম্ভব হবে আমরা এখনো জানি না। তবে এই বাজেট বাস্তবায়ন করতে হলে যেটা প্রথম লাগবে সেটা দক্ষ জনবল। আচ্ছা, দক্ষ জনবল এটা আমাদের দেশে কতদূর আছে আমরা জানি না, কারণ গত বছর তার আগের বছরও আমরা বাজেটের পুরোপুরি অংশ বাস্তবায়িত করতে পারি নাই। আচ্ছা, তারপরে এখানে আমাদের একটা বাজেট সম্বন্ধে বলতে গেলে আমাদের এখানে 66,000 কোটি টাকা। আসলে মাননীয় সংসদ সদস্য, আমরা এই যে বাজেট বাস্তবায়নে একটু কথা শুনবো, কিন্তু তার আগে মধ্যে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস প্রাইভেট লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। স্যার, আপনি যেটা বলছিলেন যে আসলে বাস্তবায়ন গত বছর আমরা পারিনি, আসলে এই বছর পারবো কিনা? হ্যাঁ, সেটাই বলছিলাম যে প্রথম হবে আমাদের দক্ষ জনশক্তি, এবং দ্বিতীয় হলো যে সারাটি বছর আমাদের পলিটিক্যাল যে আনরেস্ট থাকে সেটা থেকে মুক্ত থাকতে হবে। এই দুইটা জিনিস হলো প্রধান। এই দুইটা জিনিস যদি দেশে থাকে তাহলে আর আমাদের দেশে যে বাজেট তো বড় হবেই, বাজেট বড় না হলে
আমাদের আশা তো পূরণ হবে। 2.5 লক্ষ হয়েছে, পরের বছর হয়তো 3,00,000 কোটি টাকা হবে, সেটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে এর বাস্তবায়নটা। আমি যেটা বলছিলাম যে 67,000 কোটি টাকা আপনার এটা আপনার ঘাটতি বাজেট আছে। এই ঘাটতি বাজেটটা পূরণ করতে যে গতবার যেটা হয়েছে, হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আপনাকে কমাতে হবে, না হলে আপনার আভ্যন্তরীণ থেকে টাকাটা জোগাড় করতে হবে। কারণ বৈদেশিক থেকে টাকাটা আসবে না এই জন্য যে বিদেশেই আমরা 24,000 কোটি টাকা অলরেডি ফিক্স করেছি। গত বছরও এখান থেকে আমার মনে হয় 10,000 কোটি টাকা কম এসছে, আমি যদি ভুল না বলি। আমি আশা করব যে এই বাজেটের আরো এক বছরকালীন সময়ে জনগণ ধৈর্য সহকারে যদি থাকে, অবশ্যই বাজেটকে আমরা বাস্তবায়িত করতে পারব। মামা যে কথাটি বলছিল আসলে যে ওই দলটি, বিরোধী দল আর আগে যারা ছিল তারা হচ্ছে যে বিভিন্নভাবে এখনো অপপ্রচার চালাচ্ছে যে একটি সঠিক নির্বাচন তো হয়ে গেছে, আবার সঠিক নির্বাচন কেন? আপনি একটু যদি আমাদেরকে। বাংলা একটা প্রবাদ আছে, দেখতে নারী চলন দোষ। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বারবার আলটিমেটাম দিয়েছে এবং বিভিন্ন অশোভন কথা বলেছে যে তাকে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করবে, বিতাড়িত করা হবে। আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের প্রতিবেশী দেশ ভারত সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতাসীনরাই নির্বাচন করেছে, তাদের অধীনে নির্বাচন হয়েছে এবং তারা সঠিকভাবে ক্ষমতা প্রোভাইড করেছে, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। তো ইনারা উপজেলা নির্বাচনগুলো করলেন, জাতীয় সংসদ নির্বাচনে গেলেন না। তাদের আমি বলবো যেটা রাজনৈতিক জীবনে তাদের একটা সবচেয়ে বড় ধাক্কা, এবং দেশের নিরপরাধ মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে পঙ্গু করে দিয়েছে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথাই বলবো, নেত্রী আপনি কঠোর হন। দুষ্কৃতিকারী সন্ত্রাসী দিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পালন করতে পারবো না। আমরা সৎ দেশপ্রেমিক লোক দরকার। আপনি নিপীড়িত নির্যাতিত মানুষের আপনি কণ্ঠস্বর, আপনি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আপনার চেহারায় ভেসে ওঠে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন আপনার নেতৃত্বের মাধ্যমে দেশবাসী সেই সফলতা অর্জন করুক, এই প্রত্যাশাই আমাদের, এবং আশা রাখি বর্তমান সরকার সেই স্বপ্নকে পূরণ করবে। মাননীয় সংসদ সদস্য, আসলে এলাকায় এখন আপনার অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, বেশ উন্নয়ন হয়েছে সেটা আমরা না বলছি না, এখন অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, এবং আপনি ব্যক্তিগতভাবে আপনার ময়মনসিংহ এলাকা যে আসনে আপনি এমপি, সেখানে আপনি কোন বিষয়গুলো দিকে প্রাধান্য দিচ্ছেন মাননীয় এমপি? আমাদের এখানে একটা নদী ছিল, নাম ছিল কাঁচামাটিয়া। এই নদীটা আস্তে আস্তে সিল্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। মাঝখানে শীতকালে তো সরু একটা নালা থাকে, তো সুতরাং আমরা মনে করি যে ব্রহ্মপুত্রের সঙ্গে এই নদীটার সংযোগ দিয়ে যদি ড্রেজিং করা যায়, কিংবা কোথাও দরকার হলে ড্যাম করা উচিত হবে, কোথাও সুইচ গেটের মাধ্যমে আমরা যদি নদীতে পানিটা ধরে রাখতে পারি ব্রহ্মপুত্র সহকারে, তাহলে আমাদের সারফেস ইরিগেশন যেটা, এখন তো আমরা ইরিগেশন মাটির নিচের থেকে সমস্ত পানি তুলে ফেলছি, এবং বিশেষজ্ঞরা বলছে যে এইভাবে পানি যদি আপনি মাটির নিচ থেকে তুলতে থাকেন, ওখানে একটা হল সৃষ্টি হবে। তো ওই হলের মধ্যে তারপরে কি হবে, এটা তো ভূমিকম্প এলাকা বলে আমরা জানি, আমাদের বাংলাদেশটা পড়েছে। তো সুতরাং আমাদের সারফেস ইরিগেশন করতে হলে এই দিকটায় আমি জোর দিব। আর রাস্তাঘাট তো আছেই আপনার, আর আমাদের এলাকায় কলকারখানা নাই, একদমই নাই। কিন্তু সরকার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ বেশ ডেভেলপমেন্ট করছে, কিন্তু সরকার করেছে একটা জোনে। তা আমাদের এলাকায় এখানে আগে থেকেও এটা কৃষি এলাকা ছিল, এখানে আপনার ওইভাবে আপনার ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই। তখন এখন যেহেতু ইন্ডাস্ট্রিগুলা ডিসেন্ট্রালাইজ হচ্ছে, যেমন আপনি মনে করেন যে গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে ওষুধ ফ্যাক্টরি, তারপরে চামড়া শিল্প, এগুলো যদি গভর্নমেন্টের একটা পলিসি থাকে, তাহলে আমাদের এলাকার দিকে আমাদের মানে গার্মেন্টস ফ্যাক্টরি যেতে পারে, তারপরে ট্যানারি যেতে পারে, ওষুধ শিল্প যেতে পারে, কারণ অনেক জায়গা আমাদের ওখানে পড়ে আছে। পাশাপাশি আমি সংসদেও বলেছিলাম যে আমাদের তারুণ্ডে একটা ইউনিয়ন আছে, ওখানে অনেক বড় বিল, প্রায় 2000 একর জমির মতো বিল। আমি বলেছিলাম যে বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট করার জন্য এয়ারপোর্ট করতে চান। আমি বলেছিলাম যে কেউ তো জমি দিতে রাজি না, যেখানেই যান সেখানেই সংঘর্ষ হচ্ছে। আমি নিজেই আমার এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে বলেছিলাম যে আমাদের ওই বিলে 2000 একর জমি আছে, আপনি যদি আসেন আপনাকে স্বাগত জানাবো আমরা। তো বিমানবন্দর যদি আমাদের এখানে হয়, তো উন্নত এমনি হবে, রাস্তাঘাট। আর আপনি যেটা বললেন যে বাধা আমি ওরকম একটা দেখি না। সর্বশেষ আপনি একটু আমাদেরকে বলেন যে আশার বাণী একটু শুনি, আমাদেরকে শেষ করেন একটু, যে আসলে কি করা দরকার। আসলে দরকার হলো এখানে
উনি যেটা বলেছেন একমত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কঠোর হতে হবে এবং উনি কঠোর ছিলেন গত 4 বছর। আমরা দেখেছি কঠোর থাকার কারণে আসলে দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। উনি কখনো কোনো ফেক আন্দোলনের ভয় পেয়ে ছেড়ে দেননি। উনি দেখেছেন যে এরপরে কি আসবে এবং সেটার কিভাবে মোকাবেলা করা যাবে। সেটার সফলতা একটু বলেন আমাদেরকে। সর্বশেষ হচ্ছে আমরা খুব আশাবাদী এবং যে সমস্ত ঘটনায় অনেক সময় মানুষ হতাশা ভোগ করে, ইনশাল্লাহ আমরা হতাশা কাটিয়ে উঠব এবং উন্নতির যে জয়যাত্রা শুরু হয়েছে এই জয়যাত্রা অব্যাহত থাকবে। মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে এবং সামনে রমজান মাস এবং এই সিন্ডিকেটরা যাতে এই বাজারে ক্রাইসিস ফেলে যারা এই লভ্য অংশ দেখার স্বপ্ন দেখতে, সরকারের কাছে বিনীত অনুরোধ থাকলো এই রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, মনিটরি হয়, মানুষ যেন এই একটা মাস সিয়ম সাধনা করতে পারে শান্তির সাথে। আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন, কিন্তু সময় একেবারে স্বল্প, আমাদের শেষ করতে হবে। শহীদুল হক মামা এবং ফখরুল ইমাম, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।